জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও সাজা থেকে খালাস পেয়েছেন। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন প্রতিহিংসার বশবর্তী হয়ে এ মামলা করা হয়েছিল। মনার হোসেনের ক্যামেরায় বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন ইউসুফ আলী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অন্যতম আসামি কাজী সলিমুল হকের খালাস চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার আপিল শুনানি অনুষ্ঠিত হয়। 4 দিন ধরে চলা শুনানিতে অংশ নেন খালেদা জিয়া, দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বাকি 4 আসামিকে খালাস দেন বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। এ সময় আদালত তার পর্যবেক্ষণে বলেন, প্রতিহিংসার মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ মামলায় খালেদা জিয়া সহ অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পায়নি বলেও জানান দুদকের আইনজীবী আসিফ হাসান। কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। ওনাকে টাকাটা দেওয়া হয়েছিল ট্রাস্ট গঠনের জন্য, এতিমদের ট্রাস্ট গঠনের জন্য। উনি আলটিমেটলি এই টাকাটা এতিমদের ট্রাস্টেই দিয়ে দিল। সাজা হয়েছিল যে 409-এ। সেখানে মূল কথাটি, প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু বলতে হবে। এর কোনোটাই হয়নি। আলটিমেটলি এইসব সমস্ত কিছু এবং ল ফ্যাক্ট সব কিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলো ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে, এই কারণে। কারণ এটা কোনো মামলাই হয় না, ম্যালিশিয়াস প্রসিকিউশন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, অসৎ উদ্দেশ্য হাসিল করতে রায়কে প্রভাবিত করা হয়েছে। যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না, সেই মামলায় হাইকোর্ট বিভাগ 5 বছর থেকে 10 বছর করেছে। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। তিনি যখন সংসদে বিচারিক আদালতে 5 বছর, হাইকোর্টে আরও 5 বছর বাড়িয়ে 10 বছরের সাজা দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সবশেষ সর্বোচ্চ আদালতে বেগম খালেদা জিয়া সহ সকল আসামিদের খালাসের মধ্য দিয়ে শেষ হলো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি। আর এর মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এমনটি ধারণা সংশ্লিষ্টদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন মঙ্গলবার বলেছেন, সব টেস্টের রিপোর্ট পাবার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা লন্ডনে আসবেন। বয়স ও সার্বিক শারীরিক পরিস্থিতি বিবেচনায় তারা লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেও ব্রিফিংকালে জানান তিনি। লন্ডনের বিশেষায়িত প্রাইভেট হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের সাথে চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যুক্তরাজ্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে, কারণ ওনার শরীরে লিভারের জটিলতা আছে, কিডনির জটিলতা আছে, হার্টের জটিলতা আছে, প্রত্যেকটাকে অ্যাড্রেস করার প্রয়োজনীয়তা আছে। কাজেই সব কিছু মিলিয়ে ওনার পরীক্ষা নিরীক্ষা সত্যিকার অর্থে চলছে এবং আজকেও হবে, কালকেও হবে, পরশুও হবে। ওনার সুচিকিৎসার জন্য এখানে উনি এসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এবং দেশের বাইরেও ওনার পরিবার এবং ওনার পক্ষ থেকে আমরা দোয়া চাই। উনি নিজেও দোয়া চেয়েছেন, আপনাদেরকেও যেমন ধন্যবাদ জানিয়েছেন, দোয়াও চেয়েছেন ওনার সুচিকিৎসা যাতে হয় এবং যাতে উনি আরেকটু সুস্থ হয়ে দেশে ফেরত যেতে পারেন। সেই জন্য আপনারা সবাই ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে 4 সংস্কার কমিশন। দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গঠনের কাঠামো তৈরির কাজ দেওয়া হয়েছিল সংস্কার কমিশনকে। এটা নিয়ে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সংস্কার ও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন প্রধানের কাছ থেকে বুধবার তেজগাঁও কার্যালয়ে প্রতিবেদন গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা প্রতিবেদন জমার এই ক্ষণটিকে ঐতিহাসিক বলে মন্তব্য করেন। যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম, ডেফিনেটলি এটা ইন্টেলেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য। দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। স্বপ্ন আছে, এখন সেটা স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরাচ্ছে। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরুর স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা। সংস্কার কমিশন থেকে পাওয়া প্রতিবেদনকে দেশ গঠনের সনদ বলেও জানান নোবেলজয়ী প্রধান উপদেষ্টা। এর মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা। যে আলোচনা হবে, সেই আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা নিরপেক্ষ প্রতিষ্ঠার জন্য, যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার হয়ে যাবে। তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি, যেটা উদ্দেশ্য করল এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়। ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। কমিশনগুলোর প্রতিবেদন এবং অংশীজনদের মতামতেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি এবং তার আলোকে আগামীতে রাষ্ট্র পরিচালিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে। চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে। এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের বিষয়টিকে সামনে রেখেই প্রতিবেদন করা হয়েছে বলে জানান সংস্কার কমিশন প্রধানরা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার 2 ছেলে রেজওয়ান আহমদ তৌফিক এবং রাসেল আহমদ তুহিনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদের নাম রয়েছে। এ মামলায় আসামি করা হয়েছে 124 জনকে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ থানায় মামলাটি করেন তহমুল ইসলাম মাজহারুল নামে এক যুবক। এই যুবক জানান তিনি বিএনপির কর্মী, আন্দোলনের সময় আহত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর 5 আগস্ট থেকে পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় 11টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলায় 4000 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও 10,000-এর বেশি লোককে আসামি করা হয়। তবে দেশে প্রথম কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হলো। জুলাই আগস্টের আন্দোলনে যেসব আইনশৃঙ্খলা বাহিনী বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হয়নি। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। তিনি বলেন, বাহিনীটিতে 1 লাখের বেশি তরুণকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দপ্তরে গার্ড অফ অনার দেওয়া হয়। 60 লাখের উপরে, কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার। এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলো তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি, এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা।
বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে গত 15 ডিসেম্বর মতিউর রহমান ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে 11,18,86,120 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2 মামলা দায়ের করা হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে টিউলিপ সিদ্দিক পদত্যাগের পর তার পদে নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমপি এমা রেনেলসনকে। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু, এমনকি লন্ডনে উপহারের নামে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছে সুবিধার বিনিময়ে বিনা টাকায় অ্যাপার্টমেন্ট নিয়ে ব্যাপক সমালোচনায় পড়েন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার বা ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি। সিটি মিনিস্টার হিসেবে পরিচিত এই পদে থেকে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন, কিন্তু তার নিজের নামেই জড়িয়ে যায় বড় মাপের দুর্নীতিতে। মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি। পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন, এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাজ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত। বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। এদিকে পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন। সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে কিয়ার স্টারমার টিউলিপকে জানান তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস। অপরদিকে টিউলিপ পদত্যাগ করার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 নম্বর ডাউনিং স্ট্রিট জানায় লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। দর্শক, এ পর্যায়ে রয়েছে মাই টিভি বিশেষ সংবাদ। নির্ধারিত ভাড়া না থাকায় চাহিদা ও সার্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে বাড়ানো হয় বিমানের টিকিটের দাম। বর্তমানে দেশের 4টি সহ বেশ কয়েকটি বিদেশি সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশে। বিভিন্ন কারণে বিদেশি সংস্থা তাদের পরিষেবা বন্ধ সহ সীমিত করেছে ফ্লাইট সংখ্যা। সব মিলে সারা বছরই লেগে থাকে সংকট, আর এই সংকটকে কাজে লাগিয়ে দিন দিন বেড়েই চলেছে বিমানের ভাড়া, আর এতে বিমান ভ্রমণ ব্যয় বেড়ে যাচ্ছে মাত্রাতিরিক্ত। বিপাকে পড়ছেন প্রবাসগামী কর্মীরাও। বিস্তারিত এসএম তানভীরের রিপোর্টে। গেল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের আবগারি শুল্ক 500 টাকা থেকে বাড়িয়ে 700 টাকা, সার্ক দেশগুলোয় 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা, এশিয়ার অন্যান্য দেশের ক্ষেত্রে 2000 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপ ও আমেরিকার টিকিটের উপর আবগারি শুল্ক 3000 টাকা থেকে বাড়িয়ে 4000 টাকা করেছে। তবে শুল্ক বাড়ানোয় তা যাত্রীদের উপর তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হাই এক সময় থাকতেছে, লো থাকতেছে, ডিমান্ডের উপরেও ডিপেন্ড করে। যখন দেখা যাচ্ছে যে ডিমান্ড মানে বেশি, প্যাসেঞ্জার বেশি, তখন বেড়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে না আমার সেলটা হচ্ছে না, সিট খালি যাচ্ছে, তখন কিন্তু কমেও ছেড়ে দিচ্ছে বিমান। এখন যারা যায় ট্রাভেল করে তারা তো ধরেন কেউ বাধ্য হয়ে করে, কেউ বেড়াতে যায়, খুব একটা প্রভাব পড়ে না। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু না। যাত্রীদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণ ভাড়া দিয়েও অনেক সময় পাওয়া যায় না টিকিট। দেখেন আপনারা বাংলাদেশ বিমানে যান, আপনারা দেখবেন যে সবগুলো সিট ফাঁকা, কিন্তু আপনি ফিজিক্যালি গেলে আপনি টিকিট পাচ্ছেন না। একটা কৃত্রিম সংকট তৈরি করে এরা একটা
দাম বাড়াচ্ছে। মূল্য অনেক বেশি হয়ে গেছে, আগে তো কম টাকায় যাইতে পারতাম, এখন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। 40,000 টাকা দিয়ে আগে কাটতাম, এখন 70,000 80,000 তাও পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপ সভাপতি ভাড়া বৃদ্ধির কারণগুলো তুলে ধরে দায়ী করেন মূলত সিন্ডিকেটকে। একটা যাত্রী টিকিট করার জন্য তার নাম লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স লাগবে, সেগুলোর কিচ্ছুই এখানে দেখা হয় না। ফ্লাইটের 24 ঘন্টা আগে নামটা ইনক্লুড করা হয়। এইভাবে ব্ল্যাঙ্ক টিকিটগুলো দিয়ে দিয়ে কিন্তু একটি কৃত্রিম ক্রাইসিসও তৈরি হয়। 40,000 টাকার টিকিট 80,000 হয়ে গিয়েছে, সেইটাই দিতে মানুষজন বাধ্য হচ্ছে। সেখানে 500 টাকা দাম বাড়ছে, ট্যাক্স বাড়ছে, সেইটার জন্য প্যাসেঞ্জারের কিন্তু তেমন একটা চাপ নাই। বড় চাপটাই হচ্ছে এয়ারলাইন্স টিকিটের দামগুলো বাড়িয়ে দিয়েছে। এই চাপটাকে আগে মিটিগেট করতে হবে। সিন্ডিকেট সহ কারসাজি রোধ করা না গেলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না বিমানের ভাড়া। সেজন্য দরকার নিয়মিত মনিটরিংয়ের। এস এম তানবীর, মাই টিভি, ঢাকা।